পশ্চিমবঙ্গ প্রাইমারির সকল টেট পরীক্ষার্থীকে আজকের এই পর্বে জানাই সুস্বাগতম। মূলত আমরা পরিবেশ বিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি টপিক ধরে আলোচনা করছি। সেই আলোচনার আজকের এটি মূলত 6 নম্বর পর্ব। এর পূর্বে আমরা নয়া পরিবর্তিত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় ধরে 5টি পর্বে একের পর এক 5টি পর্বে 5টি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকের মূলত এই পর্বে আলোচনা করব সিলেবাসের 6 নম্বর যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট পলিউশন। 2022 সালে এই বিষয়টিও কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেখানে মূলত পরিবেশ দূষণ হিসাবে যত বিষয় আছে সবগুলোকেই পড়তে হবে এই রকম বিষয় ছিল। কিন্তু এবারে যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু আমাদের নির্দিষ্ট কয়েকটি দূষণ সম্পর্কে পড়তে হবে। সেই নির্দিষ্ট বিষয়গুলি কি? মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সমুদ্র দূষণ, কীটনাশক দূষণ, প্লাস্টিক দূষণ। মূলত আমাদের আলোচনা তথ্য কেন্দ্রিক বা তথ্যভিত্তিক। এই বিষয়গুলি সম্পর্কে আমরা কিছু অজানা তথ্য জেনে নেব, যেগুলো আমরা তথ্যের আকারে যদি জেনে রাখি তাহলে সেইখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আমরা উত্তর দিতে পারবো। মূলত দূষণ কি বা পরিবেশ দূষণ সম্পর্কে ওভারঅল একটু ধারণা নিয়ে নেব। পরিবেশ দূষণের উৎসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রাকৃতিক উৎস, অন্যটি হলো অপ্রাকৃতিক উৎস। এই প্রাকৃতিক উৎসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, অগ্ন্যুৎপাত বা ভূমিকম্পের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, জলবায়ুর পরিবর্তন, গ্রিন হাউস গ্যাস, ওজোন স্তরের বিনাশ, মিথেন গ্যাস, মাইক্রোটক্সিন, খাদ্যের ছত্রাকজনিত বিষাক্ত পদার্থ। এবং অপ্রাকৃতিক উৎসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি, ডিডিটির ব্যবহার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পারক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি, সনিক ব্লুম, বিমান উড়ানের সৃষ্ট শব্দ তরঙ্গ অর্থাৎ এই সনিক ব্লুম বিমান উড়ানে শ্রেষ্ঠ শব্দ তরঙ্গ, এটি কিন্তু একটি পরিবেশ দূষণের অপ্রাকৃতিকগত উৎস। ফটোকেমিক্যাল, স্মগ, ধোঁয়া, রাসায়নিক পদার্থ, সূর্যালোক। এবারে আমরা জেনে নেব টিএলভি স্টিল কি। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু শর্ট টার্ম এক্সপোজার লিমিট, এর ফুল ফর্মটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। দূষিত পরিবেশে মানুষ যতক্ষণ সুস্থভাবে কাজ করতে পারে, এই পরিবেশে একটানা 15 মিনিটের থেকে বেশি সময় মানুষের কাজ করা উচিত না। মোট এভাবে 4 বার অর্থাৎ 1 ঘন্টার বেশি কাজে লাগানো যাবে না। অর্থাৎ টিএলভি স্টিলের ফুল ফর্ম হলো থ্রেশহোল্ড লিমিট ভ্যালু শর্ট টার্ম এক্সপোজার লিমিটেড। আর এর অর্থ হলো দূষিত পরিবেশে একজন মানুষকে যতক্ষণ কাজ করানো যেতে পারে বা কাজ করানো উচিত, দূষিত পরিবেশে একজন মানুষকে 1 ঘন্টার বেশি কাজ করানো উচিত নয়। এবং এই যে 1 ঘন্টা টানা 1 ঘন্টা কাজ করানো নয়, 15 মিনিট কাজ করার পরে কিছু সময় রেস্ট দিয়ে আবার 15 মিনিট কাজ করার পরে আবার 15 মিনিট, অর্থাৎ একটানা 15 মিনিটের বেশি কাজ করা যাবে না। সোর্স পাথওয়ে সিঙ্ক, দূষণের নিরাপদ মাত্রা নির্ধারণ। মক, পরিবেশে যে কঠিন বা তরল বা গ্যাসীয় পদার্থের পরিমাণ নিরাপদ মাত্রার চেয়ে বেশি, যার দ্বারা পরিবেশের ক্ষতি সম্ভাবনা থাকে, তাকে পরিবেশের দূষক বা পলিউট্যান্ট বলে। টক্সিন বা অধিবিষ কি? টক্সিন বা অধিবিষ হলো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর বিষ, যেমন সাপের বিষ বা পোকার কামড় ইত্যাদি। এবারে মাটি দূষণ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। মৃত্তিকা দূষণের কারণ ও উৎসগুলি হলো শিল্পজাত দূষণ, যেমন চর্মশিল্প, রং শিল্প, প্লাস্টিক শিল্প, কাগজ শিল্প, তৈল শোধনাগার, ধাতু নিষ্কাশন শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকে ফ্লাই অ্যাশ নির্গত হয়, যা ম্যাট্রিক্যাল উর্বরতা কাজ করে। বিভিন্ন প্রকার খনিজ উত্তোলনের ফলে খনিজ পদার্থগুলি মৃত্তিকার উপর পড়ে এবং তা থেকে কিন্তু মৃত্তিকা দূষিত হয়। বিভিন্ন ধাতব শিল্প থেকে সীসা, তামা, দস্তা, পারদ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতিতে মৃত্তিকার সঙ্গে মিশে ধাতব দূষণের সৃষ্টি করে।
এখানে মূলত যে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলোর সঙ্গেই আমাদের পরিচিত হতে হবে। গৃহস্থলী নির্গত আবর্জনা, পলিথিনের ব্যাগ, প্লাস্টিক নির্গত বিভিন্ন বস্তু, কৌটো, বাক্স, বোতলের ভগ্নাংশ, আসবাবপত্রের টুকরো, কার্ডবোর্ড, খাদ্যদ্রব্যের অবশিষ্টাংশ, খাদ্যের প্যাকিং বাক্স ইত্যাদি। কৃষিকার্য থেকে উদ্ভূত দূষণ, কীটনাশক ও রাসায়নিক সার। কীটনাশকের মধ্যে ডিডিটি, বিএইচসি, প্যারাথিরন, ম্যালাথিয়ন ইত্যাদি। রাসায়নিক সারও পরিবেশকে দূষিত করে। এছাড়া লবণাক্ততা, ক্রমবর্ধমান সেচ কার্যের ফলে মাটিতে লবণাক্ততার ভাব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মাটির উর্বরতা অস্বাভাবিকভাবে হ্রাস পাচ্ছে এবং মাটি দূষিত হয়ে পড়ছে। এছাড়া তেজস্ক্রিয় পদার্থজনিত মৃত্তিকা দূষণ, যেমন পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক চুল্লি থেকে নির্গত বিভিন্ন তেজস্ক্রিয় উপজাত দ্রব্য, যেমন রুথেনিয়াম 106, রেডিয়ান 106, ভেরিয়ান 140, ল্যান্থানাম 140, প্রোমেথিয়ান 144। এছাড়া প্রচুর মাত্রার স্ট্রনসিয়াম 19, সিজিয়াম 137 মাটিতে মিশে মাটিকে দূষিত করে। জীবঘটিত মৃত্তিকা দূষণ, মানুষ ও বিভিন্ন প্রাণী দ্বারা নিষ্ক্রান্ত মল জাতীয় পদার্থ এবং তাতে বসবাসকারী বিভিন্ন পরজীবী ও অণুজীব। দেহ থেকে নির্গত পরজীবী, যেমন মানুষের অন্ত্র থেকে প্রত্যাখ্যাত বিভিন্ন পরজীবীর মধ্যে ব্যাকটেরিয়া ও কৃমি প্রধান। অণুজীব ঘটিত দূষণ, যেমন বিভিন্ন জৈব কঠিন বর্জ্য পদার্থ, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি মাটিকে দূষিত করে। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতি, সংগ্রহ স্থান নির্মাণ, বিভিন্ন গর্ত ও নিম্নভূমি ভর্তি, ভস্মীভূত করা, পুনশ্চক্রীকর বা রিসাইক্লিং, স্যানিটারি ল্যাট্রিনের নির্মাণ, জৈব বিঘটনের সক্ষম পদার্থের ব্যবহার বৃদ্ধি। ভূমিস্খলন, প্রাকৃতিক কারণ। ভূমিস্খলনের দুটি কারণ আমরা দুভাবে দেখতে পারি, একটি হলো প্রাকৃতিক, অন্যটি হলো মনুষ্যজনিত। প্রাকৃতিক কারণ হিসাবে অত্যধিক বৃষ্টিপাত, মেঘের গর্জন, বজ্রপাত, হঠাৎ বন্যা, প্রস্তরখণ্ডের নিম্নতলে নদীর দ্বারা ক্ষয়ীভবন ইত্যাদি। মনুষ্যজনিত কারণ, মৃত্তিকার উপর তৃণভূমি ও বৃক্ষের আচ্ছাদন হ্রাস, ভূমিক্ষয়, রাস্তা বা নতুন বাঁধ নির্মাণ, খনিজ উত্তোলন। ভূমিস্খলন নিবারণের উপায় বা বিভিন্ন পন্থা। পার্বত্য অঞ্চলে পশুপালন নিয়ন্ত্রণ রাখতে হবে। পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট ও বাঁধের নির্মাণ অতি সুপরিকল্পিতভাবে করতে হবে। পার্বত্য অঞ্চলে ওপেন কাস্ট পদ্ধতিতে খনিজ উত্তোলন বন্ধ করতে হবে। পার্বত্য অঞ্চলে বিস্ফোরকের ব্যবহার যথাসম্ভব কমাতে হবে। এই বিষয়গুলো দেখে খুব সহজ মনে হতে পারে যে এই বিষয়গুলো খুব জানা বিষয়, কমন বিষয়, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখতে হয়। সেই কারণে যখন বেশ কয়েকটা অপশান দেয় যে ভূমি দূষণের ক্ষেত্রে বা মৃত্তিকা দূষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন কারণটি দায়ী নয়, এই জাতীয় বেশ কয়েকটি পয়েন্ট যখন দেবে, তখন এই বিষয়গুলো সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা থাকে তাহলে সেই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে দেওয়া যায়। এবারে আমরা মূলত বায়ু দূষণ নিয়ে আলোচনা করব। সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড যখন বাতাসে বেড়ে যায় তখন তা ফুসফুসের রোগ সৃষ্টি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা। নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস, গ্রিনহাউস গ্যাসের প্রভাব বৃদ্ধি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গাঢ় বাদামি রঙের ঝাঁঝালো গন্ধের গ্যাস। ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন মোচন। হিট ট্রাফার, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। উদ্বায়ী জৈব যৌগ বায়ু দূষক, মিথেন, প্রোপেন, বেনজিন, ক্লোরোফ্লুরোকার্বন। এখানে বিভিন্ন বায়ু দূষকের উদাহরণ বলেছি এবং তাদের কিছু ধর্মও রয়েছে। প্রথমে তাদের ধর্ম বলছি এবং এই ধর্মের, যেমন উদ্বায়ী জৈব যৌগ হিসাবে যে বায়ু দূষকগুলি রয়েছে, এই ধরনের আলাদা আলাদা করে কিন্তু মনে রাখতে হবে। ভাসমান বায়ু দূষক, ভাসমান বায়ু দূষক আর্সেনিক, পারদ, তামা, সীসা, দস্তা। অনেক সময় চারটে অপশান দিয়ে বলতে পারে নিম্নলিখিত কোনটি ভাসমান বায়ু দূষক। তেজস্ক্রিয় বায়ু দূষক, তেজস্ক্রিয় বায়ু দূষক স্ট্রনসিয়াম 19, রোডন 222, আয়োডিন 111, প্লুটোনিয়াম 239। কার্বনিক অ্যাসিডে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। সালফার ডাই অক্সাইড চামড়াকে বিবর্ণ করে। কার্বন মনোক্সাইডের CO মাত্রা
10 ppm হলে দৃষ্টিশক্তি বিঘ্নিত হয়, 100 ppm হলে মাথা ঘোরে, মাথা ব্যথা করে, 250 ppm হলে মানুষ অজ্ঞান হয়ে যায়, 750 ppm হলে মানুষের মৃত্যু হয়। ধোঁয়াশা বা স্মোক নাইট্রোজেন, হাইড্রোজেন এবং সূর্যরশ্মি এইগুলো মিলেই মূলত ধোঁয়াশা তৈরি হয়। এছাড়া সালফার ডাইঅক্সাইড কিন্তু চামড়াকে বিবর্ণ করে দেয়। অর্থাৎ কোন বায়ুদূষক চামড়াকে বিবর্ণ করে দেয়? সালফার ডাইঅক্সাইড। উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ ব্যাস 0.02 থেকে 10 মাইক্রোমিটার। উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারী কলকারখানা ইত্যাদি। উপাদান 5% বা 10%। কার্বন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির মূলত সালফার ও নাইট্রোজেন অক্সাইডের মিশ্রণজনিত কারণেই হয়। আর এর পিএইচের মান 5.65-এর কম। পিএইচ এই শব্দটির ফুল ফর্ম হল পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। মথুরা তৈল শোধনাগার থেকে নির্গত রাসায়নিক পদার্থ আগ্রার তাজমহলকে ক্ষতি করেছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালের 3রা ডিসেম্বর। এই দুর্ঘটনার জন্য এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট গ্যাস দায়ী। চেরনোবিল 1986 খ্রিস্টাব্দে সোভিয়েতে ঘটে পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র। এটি মূলত তেজস্ক্রিয় দূষণের মধ্যে পড়ে। জল দূষণ শুধু তেজস্ক্রিয় দূষণের মধ্যে পড়লে কি হবে, এটি কিন্তু বায়ুকেও দূষিত করেছিল। জল দূষণ, রং দেখে জল চেনা। অতিশয় দূষিত জলের রং লাল। অর্থাৎ জলের রং দেখে আমরা বলতে পারি কোন জল দূষিত, কোন জল দূষিত নয়। যেমন যদি কোনো জল অতিশয় দূষিত হয়ে যায় তাহলে সেই জলের রং কিন্তু লাল হয়ে যাবে। আর মোটামুটি দূষিত জলের রং হয় সবুজ। জৈব অ্যামাইনোযুক্ত অর্থাৎ আষ্টে গন্ধযুক্ত ভাব বা আষ্টে গন্ধযুক্ত জলে জৈব অ্যামাইনো বেশি থাকে। এই হিউমাসযুক্ত জল যেখানে মাটির সোঁদা গন্ধ থাকে। হাইড্রোজেন সালফাইড ও ফসফরাসযুক্ত জল সেখানে পচা ডিমের গন্ধযুক্ত। অর্থাৎ জল থেকে যদি পচা ডিমের গন্ধ বের হতে থাকে তাহলে সেই জলের মধ্যে হাইড্রোজেন সালফাইড ও ফসফরাস অধিক মাত্রায় রয়েছে বুঝতে হবে। হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া হলো সমুদ্রে বা জলাশয়ে তেল ফেলার ফলে পাখিদের শরীরে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায় এবং পাখিরা মারা যায়। একে হাইপোথার্মিয়া বলে। জল দূষণের ফলে সৃষ্ট রোগ, জল দূষণের ফলে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ যেমন কলেরা, টাইফয়েড, কুষ্ঠ, চর্মরোগ ইত্যাদি। জল দূষণের ফলে ভাইরাস ঘটিত কিছু রোগ, জল বসন্ত বা চিকেন পক্স, এটি কিন্তু আবার বায়ুবাহিত সংক্রামকও। হেপাটাইটিস বি খাদ্য ও জল ঘটিত। সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয়। পোলিও একটি জল দূষণজনিত ভাইরাস ঘটিত রোগ। রাসায়নিক দূষণ ঘটিত। আর্সেনিক দূষণ, মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম যখন বেশি থাকে তখন আর্সেনিক দূষণ হতে পারে। আর্সেনিক একটি মৌল। আর্সেনিক দূষণের ফলে অ্যাজমা, চুলকানি, ব্রঙ্কাইটিস, ক্যান্সার ইত্যাদি হতে পারে। হাতে পায়ে অসংখ্য দাগ দেখা যায়, একে মিজরেখা বা অলরিস মিজলাইন বলে। পায়ের পাতায় কালো রঙের ঘা হয়, তাকে ব্ল্যাকফুট ডিজিজ বলে। এটি মূলত এই আর্সেনিক দূষণের কারণেই হয়। ইউট্রোফিকেশন গ্রিক শব্দ ইউটোরোফি থেকে ইংরেজি ইউট্রিফিকেশন কথাটি এসেছে। জৈব পদার্থ ক্রমাগত জমা হয়ে অপরাধ বা ডোবা ভরাট হওয়ার পদ্ধতিকে ইউট্রফিকেশন বলে। জৈব পদার্থ ক্রমাগত জমা হয়ে যখন কোনো ডোবা ভর্তি হয়ে যায়। মিনামাটা রোগ, মিনামাটা মূলত পারদ দূষণ ঘটিত রোগ। পেশি দুর্বল হয়, চোখে কম দেখা, কানে কম শোনা, কথা বলার ক্ষমতা হারায়, প্যারালাইসিস হয় পারদ দূষণের ফলে। ইটাই বা আউস ক্যাডমিয়াম দূষণের ফলে এই রোগ হয়। জাপানের হনশু দ্বীপে 1912 সালে রক্তে ধরা পড়ে এই রোগ প্রথম। ক্যাডমিয়াম ধাতু, তাই এটি জল ও ধাতু ঘটিত একটি রোগ হিসাবে চিহ্নিত। এই যে তথ্যগুলো, যে একটি জল ও ধাতু ঘটিত রোগের নাম লেখো অথবা বেশ কয়েকটি রোগের নাম দেওয়া হলো, তার মধ্যে কোন রোগটি জল ও ধাতু ঘটিত
তা চিহ্নিত করো বা তা উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন আসতেই পারে, সে কারণে এই তথ্যগুলো মূলত আমাদের মনে রাখতে হবে। এই রোগের ফলে রক্তাল্পতা ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দূষিত জল পরিশোধন পদ্ধতি, পরিস্রাবন, দূষিত ভাসমান পদার্থ দূর করা, অধঃক্ষেপণ, ট্রিকলিং ফিল্টার, সক্রিয় গাত পদ্ধতি, জারণ পদ্ধতি। পরিস্রাবন পদ্ধতিতে দূষিত ভাসমান পদার্থ দূর করা হয়। অধঃক্ষেপণ পদ্ধতিতে দূষিত জলকে বৃহৎ জলাধারে ধীর গতিতে প্রবেশ করানো হয়, তাহলে ময়লা অন্য পারে থেকে যায়। ট্রিকলিং ফিল্টার দ্রাব্য ও অদ্রাব্য জৈব দূষক দূরীকরণের প্রাচীন এবং উপযোগী পদ্ধতি। পরপর বেশ কয়েকটি কলসি, কোনো কলসির মধ্যে নুড়ি, কোনোটির মধ্যে একটু মোটা বালি, কোনোটির মধ্যে একটু সরু বালি, এভাবে পরপর সাজানো থাকে। জল এই 2 থেকে 3টি স্তর অতিক্রম করে নিম্নে এসে বা নিচে এসে জমা হয়। এটি প্রাচীনকালে ফিল্টার হিসাবেই কাজ করত, এখন এগুলো আর দেখা যায় না। সক্রিয় গাত পদ্ধতি, জীবাণুকণার উপস্থিতির মধ্যে বায়ুর বুদবুদের স্রোত প্রবাহিত করা। জারণ, প্রয়োজনীয়তা অনুসারে অক্সিজেন সরবরাহের জন্য নিয়ন্ত্রিত উপায়ে বায়ু সঞ্চারণ। শব্দ দূষণ, শব্দের প্রাবল্যের মাত্রা ডেসিবেল এককে মাপা হয়। 1999 সালে অনুমোদিত শব্দের প্রাবল্য মাত্রা 65 ডেসিবেল ছিল। দূরাভাষের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেলের নামানুসারে এই নামকরণ হয়। বহু নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা 45 ডেসিবেল। আমাদের ক্রুদ্ধ করে তোলে বা তুলতে পারে 80 ডেসিবেল শব্দমাত্রা। আমাদের কানের ক্ষতি হতে শুরু করে 85 ডেসিবেল শব্দমাত্রায়। আমাদের শ্রবণ ক্ষমতা কমে আসতে পারে 88 ডেসিবেল শব্দমাত্রায়। যন্ত্রণাদায়ক শব্দমাত্রা 135 ডেসিবেল শব্দমাত্রা। চিরতরে বধির হয়ে যেতে পারে 150 থেকে 160 ডেসিবেল শব্দমাত্রায়। 1 ডেসিবেল শব্দমাত্রা সমান 10 লগ বা 10 ডিভাইডেড বাই শব্দের চাপ, প্রমাণ শব্দের চাপ। শব্দ পরিমাপের একক, শব্দের তীব্রতার এসআই একক ওয়াট। এখানে এই যে ডাব্লিউ বা M2 এই যেটি দিয়ে রেখেছি, এগুলো এইভাবে কিন্তু লেখা হয়, এটাকেও আমাদের মনে রাখতে হবে। শব্দের চাপের একক পাস্কাল বা পাস্কল, PA হিসাবে লেখা হয়। শব্দের পুনঃপুনতার একক হার্টজ, HZ হিসাবে লেখা হয়। এবারে আমরা সমুদ্র দূষণ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সামুদ্রিক দূষণ ঘটে যখন মানুষের দ্বারা ব্যবহৃত পদার্থ যেমন শিল্প, কৃষি ও আবাসিক বর্জ্যকণা, শব্দ, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ও আক্রমণকারী জীবগুলি সমুদ্রে প্রবেশ করে এবং সেখানে ক্ষতিকর প্রভাব ফেলে। সামুদ্রিক দূষণ ঘটে যখন মানুষের দ্বারা ব্যবহৃত পদার্থ যেমন শিল্প, কৃষি, কণা, শব্দ, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডগুলি জীবগুলি সমুদ্রে প্রবেশ করে এবং সেখানে ক্ষতিকর প্রভাব ফেলে। এই বর্জ্যের সিংহভাগ ভূমিভিত্তিক কার্যকলাপ থেকে আসে, যদিও সামুদ্রিক পরিবহন উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। এখানে সমুদ্র দূষকের প্রবেশের একটি সাধারণ পথ হলো নদী। এখান থেকে কবে, কোথায়, কখন, কিভাবে সমুদ্র দূষণ হয়েছিল বা সেই সমুদ্র দূষণ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে। যেমন সামুদ্রিক দূষণ 1950-এর দশকে শুরু হওয়া সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের বেশ কয়েকটি কনভেনশনের সময় একটি উদ্বেগ ছিল। বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করতেন যে মহাসাগরগুলি এত বিশাল যে তাদের পাতলা করার সীমাহীন ক্ষমতা ছিল এবং এইভাবে দূষণকে ক্ষতিকারক করে তোলে। 1950-এর দশকের শেষের দিকে এবং 1960-এর দশকের গোড়ার দিকে অ্যাটমিক এনার্জি কমিশনের লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে তেজস্ক্রিয় বর্জ্য ডাম্প করার বিষয়ে বেশ কিছু বিতর্ক ছিল। 1967 সালে তেল ট্যাঙ্কার টরি ক্যানিয়নের দুর্ঘটনার পরে এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে 1969 সালে সান্তা বারবারা তেল ছড়িয়ে পড়ার পরে সামুদ্রিক দূষণ আরও আন্তর্জাতিক শিরোনাম করেছিল। অর্থাৎ প্রথম সময়ে একসময় বিশ্বাস ছিল যে সমুদ্র এত বিশাল ব্যাপক যে তাকে কোনোভাবেই দূষণ করা যায় না, কিন্তু পরবর্তীকালে এই ধারণা কিন্তু ভ্রান্ত। বিভিন্নভাবে আমরা সেই দৃষ্টান্তই এখানে দেখছি। স্টকহোমে অনুষ্ঠিত 1972 সালের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলনের সময় সামুদ্রিক দূষণ ছিল আলোচনার একটি প্রধান কেন্দ্র।
দূষণ সম্পর্কিত অর্থাৎ সমুদ্র দূষণ সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে, এগুলো দেখে নিতে পারো। কিংবা যারা এগুলোকে পিডিএফ আকারে অর্থাৎ সমগ্র যে সিলেবাস সেই সিলেবাসের পিডিএফ যারা সংগ্রহ করতে চাও তারা হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ডেসক্রিপশান বক্সে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারো যদি এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। দূষণ সম্পর্কে যে বিষয়গুলি বাকি থেকে গেল সেই বিষয়গুলি আমরা আগামী পর্বে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।